Hello, hello, my beautiful friends, lucky friends. দেখো, আজকে আমি তোমাদের সাথে মেয়েদের এই অতিরিক্ত লোভ, আধুনিকতা এবং স্বার্থপরতা এটা নিয়ে আজকে আমি তোমাদের কাছে কিছু আলোচনা করব। অনেকের হয়তো মনে হবে আমার এই আলোচনাটা খুবই মেয়েদের বিপক্ষে কোনো কথা। মেয়েরা মেয়েদেরই অনেকেই বলে দেবে যে মেয়েরা তো মেয়েদের শত্রু, তাই ভুল চিন্তাধারা, এটা একেবারে ভুল। আমি যখনই এই কথাটা শুনি না যে মেয়েরা মেয়েদের শত্রু, এই কথাটা শুনলেই না মানে ভীষণ আমি সত্যি কথা বলতে কি খুব রেগেই যাই। কেননা আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের পৃথিবীতে আনছি, আমরাই কিন্তু একটা মানুষ সৃষ্টি করতে পারি এই মেয়েরা। তাহলে আমরা মেয়েরা যদি একটা মানুষ সৃষ্টি করতে পারি, তাহলে আমরা একটা সমাজকে তৈরি করতে পারছি, আমরা একটা জগৎকে সৃষ্টি করতে পারছি। আমাদের মধ্যে অনেক শক্তি আছে তো এই নারীর মধ্যেই সেই শক্তিটা পূর্ণ মাত্রায় জাগ্রত আছে। কেন না, সে মানুষ সৃষ্টি করতে পারছে, এই নারীই পারছে। তাহলে না সেই নারীই কেন সমাজকে ধ্বংসের কারণ হবে, সমাজকে ধ্বংস করবে? সেই নারী কেন সমাজের রীতিনীতিগুলো ভাঙবে? কেন তার মনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না? দেখো, এখন চারিদিকে ছড়িয়ে গেছে খবরটা। আমি অবশ্য একটু ইউটিউব ঘাটাঘাটি করার জন্যই অনেক আগেই পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে এত শিক্ষিত একটি মহিলা, সে তার নিজের সন্তানকে হত্যা করে ফেলল। অলরেডি আমি দেখলাম যে সবাই আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করছি, বিস্মিত হচ্ছি, আমরা স্তম্ভিত, যে ভাবা যাচ্ছে না। আমি নিজে দেখেছি যে কলকাতার রাস্তায় রাস্তায় আমি যখন যে কোনো কাজে বেরিয়েছি, আমি দেখেছি যে একটা মা, অসহায় মা, রাস্তার ধারে আমি দেখেছি এরকম। কলকাতায় তোমরা যারা থাকো এবং যাতায়াত করো, কলকাতায় যাতায়াত আছে, তোমরা নিশ্চয়ই গাড়িতে গেলে দেখতে পাবে পথের ধারে কত বস্তিতে বস্তিতে মারা সন্তান কোলে, সন্তান কোলে। আগে তো খুব দেখা যেত, আমিনিয়ার কাছটায় আমি প্রচুর দেখেছি এরকম, যে ভাত আর কি বাড়ি থেকে বোধহয় কোনো বাড়ি থেকে ভিক্ষে করে এনে, ওখানে আমাদের গাড়ি পার্কিং হতো আমিনিয়ার উল্টো দিকে। আমি দেখে এত মনে কষ্ট হতো, তারপরে আর নেবে আর রেস্তোরাঁতে খেতে যেতে পারছি না, আর ইচ্ছেটাই চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না, আমরা তো একসাথে অনেকের দুঃখ ঘোচাবার ঈশ্বর আমার ক্ষমতা দেয়নি আর কি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা নিশ্চয়ই পারবো। কিন্তু আমি এরকম দেখেছি যে ভাতটা বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষে করে এনে ভাতটা জলে ধুয়ে কোলে ছোট্ট একটা বাচ্চা তাকে খাওয়াবে। এটা আমাকে খুব কষ্ট দিত আমি যখন দেখতাম। তো এখন ওই জায়গাটায় আর নেই, ওখানটা একটা কর্পোরেশন প্লেস হয়ে গেছে, ওখানে গাড়ি পার্কিং হয়, এখন আর ওই বস্তিগুলো দেখতে পাই না। কিন্তু আমরা যদি একটু কলকাতার অলিতে গলিতে উঁকি মারি, বা কখনো আমাদের গাড়ি হয়তো জ্যামের জন্য ভেতর দিয়ে নিয়ে যাওয়া এখনও কিছু কিছু বস্তি যদি দেখি, চোখে পড়ে যে সেখানে মারা তার সন্তানকে কত কষ্ট করে বাচ্চাগুলোর। আমি এরকম মিট করেছিলাম যে 14 নভেম্বর আমি ফুলবাগানের প্যান্টালুন্সে গেছিলাম, কতগুলো বাচ্চা আমাকে ঘিরে ধরে আমাকে ভেবেছে যে আমি মন্ত্রী, দেখ দিদি, মন্ত্রী দিদি এসছে। তো সেদিন আমার মনে খুব কষ্ট হয়েছিল, যে তখন মনে হয়েছিল আমার যে আহারে, আমি যদি সত্যিই মন্ত্রী হতাম তাহলে হয়তো এই বাচ্চাগুলোর দুঃখ ঘোচাতে পারতাম। তো সেদিনকে কিন্তু আমি বাচ্চাগুলোর, তখন আমার এখনও মনে আছে 2019, তো আমি সেই বাচ্চাগুলোকে মিট করেছিলাম, অনেকগুলো বাচ্চা, ওদেরকে আমি বলেছিলাম তোরা কি খাবি বল। তো আমার হাজব্যান্ড একটু বিরক্ত হয়েছিলেন আমার উপরে, তার কারণ হচ্ছে যে অনেক সময় এরকম বলছে যে তোমার চিন্তাধারাটা ভালো, কিন্তু অনেক সময় তুমি এরকম করতে গিয়ে রাস্তায় বিপদে পড়ে যেতে পারো।
তোমাকে বাচ্চা বলতে পারে যে আমি হলাম, আমাকে বলবে, ঠিক আছে ভালো কথা বলুক, সে তখন দেখা যাবে। কিন্তু কতগুলো বাচ্চা আমার কাছে খেতে চাইছে, আর আমি চলে যাব অসহায় মুখগুলোকে ফেলে দুচ্ছাই করে, হবে না। এতে যদি আমাকে কেউ মানে ক্ষতিকারক ভাবে বা ভাবেই বাচ্চাগুলোকে আমি নিয়ে যাচ্ছি বা এ করছি, ভাবুক, তখন দেখা যাবে। বিপদ এলে তখন দেখা যাবে কীভাবে বিপদটাকে আমি সামলে উঠতে পারি। কিন্তু এখন আমাকে পয়সা দিয়ে আমাকে ওদের খাওয়াতে হবে। তা সেই দিনকে 2019-এ আমি 14th নভেম্বর, এখনও আমার মনে আছে, আমার মেয়ের বিয়ে হয়ে চলে গেছে, ওর জন্য আমি প্যান্টালুন্সে ওর কথা মনে করে আমি কিছু কিনতে গেছিলাম ওর জন্য। আর ওর অফিসে ওকে আমি ফোনও করেছিলাম যে তোমার জন্য এগুলো কিনছি। তো যাই হোক, আমাকে তখন সেই বাচ্চাগুলো আমাকে কেউ শাড়ি টানছে, কেউ ব্যাগ টানছে, এবং আমাকে সব ঘিরে ধরে, দেখ দিদি, মঞ্জি দিদি, হ্যাঁ, তো বলছিল দিদি আমাদের এখানে কেন ওরা আমাদের ঢুকতে দেয় না? বলে তোরা এখানে ঢুকতে পারবি না, তোদের তাহলে পুলিশে এসে ধরবে। কেন আমাদের পুলিশে এসে ধরবে? আমরা কি করেছি? আমরা তো কিছু করিনি, আমরা তো ওকে ওখানে ঢুকতে চেয়েছি। আমি তখন বলে, ও এখানে তো বাচ্চারা ঢুকে। আমি যখন বললাম যে বড় হ, ঢুকতে পারবি, তখন বলল কেন, এখানে তো অনেক বাচ্চা ঢুকে, তাহলে আমরা ঢুকবো না কেন? দেখো, ওদের মনের মধ্যেও কিন্তু এই ইচ্ছাগুলো, এই চেতনাগুলো আছে, এই জিজ্ঞাসাগুলো আছে। তো ছোট ছোট বাচ্চা তাদের মারা ফেলে, ওদের জিজ্ঞেস করেছিলাম, কেউ ভালো করে বাবা মার পরিচয় দিতেই পারে না। হ্যাঁ, তো আমি যদি মনে করি, আমি যদি সত্যিই মন্ত্রী হতাম, যদি হতাম, আমি কিন্তু সবার আগে এই আমাদের সমাজের বৃদ্ধ বৃদ্ধা যারা অসহায় হয়ে আছে তাদের আর এই ছোট বাচ্চাদের দুঃখ ঘোচাবার চেষ্টা করতাম। আর অবশ্যই হসপিটালস, বিনা পয়সায়, সমস্ত বিনা পয়সায়, একটাও টাকা লাগতো না, গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতাম, সেটা সবার আগে। তারপরে বৃদ্ধ বৃদ্ধাদের বাবা মাদের ভালো রাখার চেষ্টা করতাম, তারা যেন আনন্দে থাকে তাদের শেষ জীবনটা। আর হচ্ছে বাচ্চাদের, যারা হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ। তো সেইখানে আমি গিয়ে বলি, সেই আলোচনায় আমি, মেইন আলোচনায় আমি ফিরে যাই, যে একটা মা, এইগুলোরই এফেক্ট কিন্তু আমাদের সমাজে এখন। পরকীয়া, ডিভোর্স, এত ডিভোর্স আর পরকীয়া, বাবা মাদের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা, হ্যাঁ, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। মেয়েরা স্বার্থপর হয়ে যাচ্ছে, মেয়েরা লোভী হয়ে যাচ্ছে, অতিরিক্ত লোভ এবং উগ্র আধুনিকতা। কেউ কাউকে মানতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। যদি শিশুটার ভবিষ্যতের কথা ভেবে সে যদি অ্যাডজাস্ট করতো, তাহলে আজকে একটা মা, যে মা পৃথিবীতে সন্তানের জন্ম দিচ্ছে, সেই মাই 4 বছরের একটা শিশুকে হত্যা করছে। ভাবতে পারো তোমরা? একটা ঘরে অনাহারে বাচ্চারা মরছে, একটা ঘরে একটা অসহায় মা তার সন্তান পাচ্ছে না। আর একটা জায়গায় দেখো কিভাবে তার মা অ্যাগ্রেসিভলি সে তার স্বামীর ওপর প্রতিশোধ নেবার জন্য তার সন্তানকে হত্যা করছে। একটা মায়ের কাছে যখন সন্তান থাকে, তার আর পারিপার্শ্বিক কী দরকার লাগে? কিছুই লাগে না, কিছুই লাগে না। একটা মা কোথায়, আমি নিজে আমার বাড়িতে দেখেছি একটা কাজের লোক কীভাবে তার বাচ্চাকে মানুষ করছে। আর এখানে তুমি দেখো যে সে তার বাচ্চাকে গলা টিপে হত্যা করছে। এরকম আমি আমার বন্ধুবান্ধবদের সাথে আলোচনা হতে, বন্ধুবান্ধবরাও বললো যে কটা মা দেখতে চাস যে কত স্বার্থপর, তারা সন্তানকে দিয়ে তারা রোজগার করায়। কোনো কোনো মায়ের তো এমন অবস্থা যে তারা হয়তো নাচ গান নিয়ে, নিজের স্বার্থপরতা, নিজের সব কিছু নিয়ে ব্যস্ত আছে, তার ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, গাঁজা খাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, একটা বাচ্চা 9-10-এ পড়া ছিল, কিন্তু মা তার নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ভাব। এই সন্তান কোনোদিন মাকে দেখতে পারে না। এই যে এত ডিভোর্স হচ্ছে, পরকীয়া হচ্ছে, এদের ছেলেমেয়েরা কোনোদিন মাকে দেখবে? ইম্পসিবল, দেখতে পারে না। এখন তারা ছোট, এখন তাদের মধ্যে প্রতিবাদ করবার মতন ক্ষমতা তৈরি হয়নি, কিন্তু যখন তারা তাদের জগৎটা চিনে নেবে, যখন তারা তৈরি হয়ে যাবে, যখন তারা চোখ ফুটে যাবে তাদের,
তখন তাদের কিন্তু মুখটাও ফুটে যাবে, তখন তারা আর দেখবে না। খুব রিসেন্ট আমার একটা ঘটনা মানে জানতে পারলাম, এখন টালিগঞ্জেই আছে ওরা। মা বাবাকে ফেলে মা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করেছিল। তখন কিন্তু সেই বাচ্চা ছেলে একটিই ছেলেটি কিন্তু মায়ের এই গতিবিধি, মায়ের এই উগ্র লালসা, উগ্র আধুনিকতা সব কিন্তু মেনে নিয়েছিল। কেন মেনে নিয়েছিল? কারণ সেটা ছোট ছিল, প্রতিবাদ করতে পারত না। পরবর্তীকালে সেই ছেলেটি বড় হলো, মা পড়াশোনা ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তার বাবা কিন্তু আর সেকেন্ড কোনো লাভ, কোনো অ্যাফেয়ার্স, কোনো ম্যারেজ কিছুতেই যায়নি। ভদ্রলোক একা থাকেন, এখনও একাই থাকে। ছেলেটি মার কাছে থাকতো এবং মায়ের দৈনন্দিন এইরকম উগ্র আধুনিকতা দেখত, কিছু বলতো না। কারণ ভালো ভালো খাবার খাচ্ছে, ভালো ভালো জায়গায় বেড়াতে যাচ্ছে, ক্যাডবেরি পাচ্ছে, ভালো ভালো জামা কাপড় পাচ্ছে, মাকে বুঝতে পারছে না যে মা কোন অন্ধকারে আছে। এর পরবর্তীকালে দেখা গেল যে ছেলেটি পড়াশুনো শিখলো, সব কিছু করলো, আস্তে আস্তে বড় হতে থাকলো। এরপরে ছেলেটি এখন আইটি সেক্টরে চাকরি করে আমাদের কলকাতাতে এবং টালিগঞ্জে সম্প্রতি ফ্ল্যাটে থাকে। ওর যখন একটা অ্যাফেয়ার্স হলো ওর বন্ধুর সাথে, সেই মেয়েটি প্রচণ্ড ভালো ফ্যামিলির, কারণ ওর ব্যাকগ্রাউন্ড তখনও সে জানতে পারেনি। ওর ব্যাকগ্রাউন্ডটা নড়বড়ে টলমলে, কারণ এটাকে বলাই যায় যে এগুলো যতই লোকে বলুক না কেন যে এটা আধুনিকতা নয়, এটা ভুল কথা। কোনো ভালো ছেলে মেয়ে, কোনো আমরা অ্যাকচুয়ালি দেখতে যাই যে কোনো শুধু দুটো তো পরস্পর দুটো ছেলে মেয়ের সম্পর্ক নয়, বিবাহ নয়, তার পুরো ফ্যামিলিটাও ইনভলভ হয়ে যায়। ন্যাচারালি আমার মেয়ের আমি দেখবো যে যখন আমিও দেখবো যে ছেলেটির বাড়ি কেমন, আর তার বাড়িও দেখবে আমরা কেমন, এটা দেখি সাধারণত ভালো পরিবার হলে। খারাপ হলে আমি জানি না, আমার কোনো অভিজ্ঞতা নেই, তো শোনা কথা আছে। আর এইগুলো টুকটাক কিছু অভিজ্ঞতা অবশ্যই এইগুলো আছে। তো একটা বিরাট কিছু ফ্যামিলির সাথে খুব একটা বাজে ফ্যামিলি কিন্তু কখনোই যুক্ত হতে পারে না, সেখানে কোনো একটা হ্যাপি ম্যারিড লাইফ হতে পারে না। এর ক্ষেত্রেও তাই হলো। মেয়েটি খুব ভালো হাইফাই, ছেলেটির কেরিয়ার থেকে এসে গেছে, ছেলেটির কেরিয়ার থেকে ভালোবেসে ফেলেছে। দেখতে শুনতে ছেলেটি ভালো এবং মাও মন্দ না দেখতে, কিন্তু মা এখনও তার সাথে সম্পর্কটা, বাবা একা থাকে। এবার মেয়েটি বলল, এখন সেটাই হয়েছে মেয়েটির কথাই। মেয়েটি বলল, তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারি, আমার মা বাবা কিন্তু তোমার এই মাকে চাইবে না, যে মা এইরকম ধরনের সম্পর্কে ছোট থেকে তোমাকে বিলং করে তোমাকে বড় করেছেন, আমি তোমার বাবার সাথে থাকব। সেই বাবাকে কিন্তু এতদিন পর যিনি আজ একা থাকতেন, তাকে দেখছে ছেলের বউ, দুজনেই বড় চাকরি করে, কিন্তু মার সাথে সম্পর্ক নেই, মাকে হেট করে। এইটাই কিন্তু দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এটাই কিন্তু রেজাল্ট, এটাই কিন্তু হয়। আমি সাময়িক ভালো থাকবো, কিন্তু আফটার এফেক্ট কিন্তু ভীষণ খারাপ। যদি সুস্থ ভালো সন্তান হয় তাহলে সে কিন্তু এগুলো মেনে নেয় না, সে নেবে না। সে বলবে আমি একটা সুন্দর সুস্থ জীবন চাই। আর সুন্দর সুস্থ জীবনের পরম লক্ষ্যই হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য নয়, সেই পরম জ্ঞান লাভ করা। সেই বিবেকানন্দের কথা, সেই জ্ঞানটা হচ্ছে ভালো থাকা মানে কিন্তু জীবনের পাসওয়ার্ডটা সুখ স্বাচ্ছন্দ্য নয়। আজকে যারা পরকীয়া করে, এই বাচ্চাগুলোর কি হবে ভবিষ্যৎ? একদিন তারা রুখে দাঁড়াবেই, ঘুরে দাঁড়াবেই, দাঁড়িয়ে বলবে তুমি ভালো না। এটাই রেজাল্ট জীবনের। এখন আমি দেখছি, শুধু সমাজে না, এখন আমি দেখছি এগুলো দেখে অবাক লাগছে। একটা মা এত লোভী, এত স্বার্থপর যে সে তার সন্তানকে মেরে ব্যাগে করে বন্দি করে পালিয়ে যাচ্ছে। কি অবস্থা দাঁড়িয়ে গেছে। আরও অনেক কিছু হয়তো বেরোবে, আরও কত শত কথা। তাই জন্য আজকে আমি এই কথাটাই তোমাদের সাথে বন্ধুরা আমি আলোচনা করতে চাইছি যে দেখো, তোমরাও কি আমার সাথে সহমত যে এই রকম মেয়েদের এত লোভ, এত স্বার্থপরতা?
হুম, এদের কোনো আত্মসম্মান বোধ নেই, আত্মচেতনায় এই যে বলে যে মেয়েরা মেয়েদের শত্রু, আরে ভাই মেয়েরা মেয়েদের শত্রু কেন হবে, কিসে হবে? যার যদি কারোর প্রকৃত কোয়ালিটি থাকে, তার যদি যোগ্যতা থাকে, সে কাকে হিংসা করতে যাবে, কি কারণে করবে? তার একটা বেস থাকবে তো। আজকে এই যে মেয়েটি এত বড় একটা খারাপ কাজ করেছে, এ তো নিজে সাফিসিয়েন্ট এডুকেটেড। দেখো, আমরা যখন বলি যে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের জীবনের একটা দরজা, আর সেই দরজাটার একটা চাবি কিন্তু আমাদের আচরণ। তাহলে এই মেয়েটি শিক্ষা জগতের দরজাটা দেখতে পেয়েছিল, কিন্তু তার যে কি চাবিটাই তার জানা ছিল না। তার আচরণই ভালো না, তার দৃষ্টিশক্তিই অস্বচ্ছ। দৃষ্টিশক্তি যদি তার নিয়ন্ত্রিত এবং স্বচ্ছ হতো, ট্রান্সপ্যারেন্ট হতো, স্বামী চলে গেছে সেই বাচ্চাটিকে নিশ্চয়ই তার মানুষ করবার ক্ষমতা ছিল। স্বামীর টাকা লাগে না, এত ডিম্যান্ড তার, তার মানে সে আর্থিক লোভী। সেই লোভ তার এই আজকে তার অতিরিক্ত উচ্চাসা এবং লোভ এবং আধুনিকতা তাকে কিন্তু আজকে এই ছেলেটিকে হত্যা করেছে। নিজের সন্তানকে, একটা 4 বছরের নিষ্পাপ শিশু, তাকে মারল কি করে? আমি ভাবতে জাস্ট ভাবতে পারা যাচ্ছে না। আমরা একটা প্রাণী হত্যা করতে পারবো না জীবনে কখনো। আমার একটা পোষ্য, সে যদি এত দুষ্টুমি করে, আমাকে এত ট্রাবল দেয়, তাও আমি তাকে মারতে পারি না। আর সে তার নিজের সন্তান, যাকে জন্ম দিয়েছে, তাকে মেরে ফেলল। এরকম সারা পৃথিবীতে ইতিহাস করে দিয়েছে এই ভদ্রমহিলা। তার সূচনা, তার নাম, তার চেতনাহীন নারী। তাহলে এই নারীটির যদি আমরা নিন্দা করি, অপবাদ দিই, তাহলে আমরা নারীকে নারী হিংসা করব। আমি কাজটা যদি খারাপ করি, তাহলে তো আমাকে বলবেই, লোকে বলবে না? আমি যদি আমার বাচ্চাকে ঠিকভাবে মানুষ করতে না পারি, তাহলে বলবে না? বলবে তো বটেই। আমি যদি একটা অনৈতিক কাজ করি, বলবে না? আমি আমার স্বামীকে ফেলে আমি বেরিয়ে গিয়ে আমি যেখানে সেখানে যাতা করছি, বলবে না লোকে? তাহলে এই হিংসা বলে অ্যাকচুয়ালি কিছু নেই। ওটা জিরো, ওটা একটা নেগেটিভ ফালতু কথা লাগে আমার। ওটা বলে কিছু নেই, জগতে হয় না, ওই কথা বলে কিছু হয় না। কখনো কখনো আমরা দেখি, হ্যাঁ, এমন কিছু আমরা আচরণ দেখি, একেবারে যে হয় না তা না, কখনো কখনো আমাদের কোনো আচরণ মনে হয় তবে কি হিংসা করে। অ্যাকচুয়ালি এটা নেই। এটা যদি আমরা মনে ভাবি, মন থেকে যদি আমরা চিরদিনের জন্য বিতাড়িত করতে পারি, দেখব যে এটা নেই, এটা জিরো, বিগ জিরো। কেন হবে? আমরা সবাইকে ভালো বলবো, সবাইয়ের মঙ্গল চাইব, কেন হবে? আজকে তোমার পার্টনার তোমার খারাপ হয়েছে, তোমার হাজব্যান্ড মেবি খারাপ হয়েছে, তুমি তাকে ফেলে বেরিয়ে এসছো, ব্যাস হয়ে গেল। তুমি তোমার সন্তানকে মানুষ করো। এত তার উপরে এত জেদ, এত তার মধ্যে এত অর্থের প্রতি লালসা, এত প্রতিহিংসা পরায়ণতা, যে তার বাচ্চাটাকে সে মেরে ফেলল। এবং তোমরা এটা ভাবো বন্ধুরা, যে বাচ্চাটা মারা যাওয়ার আগে, একটা নিষ্পাপ বাচ্চা, সে কিন্তু বুঝতে পারছে না যে আমার মা আমার কত ক্ষতি করতে যাচ্ছে, আমার প্রাণটা নিতে যাচ্ছে। সেই বাচ্চাটা কি বুঝতে পেরেছিল? কখনো একে স্পেয়ার করা উচিত না। একে প্রচণ্ড শাস্তি, কঠোর শাস্তি দেওয়া হোক, কঠোর 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 শাস্তি দেওয়া হোক। এর থেকে কঠোর শাস্তি যদি সবচেয়ে সেরা শাস্তি দেওয়া যায়, সেটাই যেন এর জন্য নির্ধারিত করা হয়। প্রচণ্ড আমি ভাবতে পারছি না আমরা কিভাবে একটা বাচ্চাকে দেখি, সমস্ত বাচ্চাকে সেইভাবে দেখার চেষ্টা করি। তো আজকে তোমাদের সাথে আমার এইটা নিয়ে খুব বলার ইচ্ছা ছিল, কারণ আমার মনে হয় এখন যে পরকীয়া দেখছি, এই যে পরিবার, আমি দেখছি আসছে ব্রাউজারে, কিন্তু আমি ক্লিক করে ভেতরগুলো যাই না, গভীরে যাই না, সে সময়ও থাকে না, সে নেটও থাকে না। আমার বন্ধুবান্ধব যারা আমাকে দেখে, তাদেরকে ভিউ করা আমার কর্তব্য, রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। আর কিছু কিছু ক্রিয়েটার আছে যারা আমার অত্যন্ত প্রিয়, তাদের আমাকে দেখতেই হয়।
তাদেরও আমাকে দেখতে হয়। আজকে একজনের দেখলাম, কালকে হয়তো আরেকজন এটা দেখলাম। এটা আমার খুব হয়, করতেই হয়, কারণ ওটা আমার মন ভালো রাখার জন্য, আমার নিজের মনকে ফুট দেওয়ার জন্য তাদের দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি এইসব আজে বাজে সমস্ত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যে সমস্ত ভিডিও আমি দেখি না। কিন্তু এই ভিডিওটা সম্পর্কে আমার খুব বলতে ইচ্ছা হলো যে কি মা, বিশেষ করে একটা বাঙালি মেয়ে কোন জায়গায় আমাদের সমস্ত পৃথিবীতে বাঙালিদেরও নামিয়ে দিল, বাঙালি মেয়েদের। যে মা শারদার সন্তান আমরা, সমস্ত পৃথিবীতে তিনি এক সেরা নারী হয়ে আছেন, তার চেতনায় আমরা আদর্শিত। আর সেই বাঙালি মেয়েদের সমস্ত পৃথিবীতে লজ্জায় ধিক্কারে ফেলে দিল। একটা মা হয়ে সে কি করে এই কাজটা করল? টাকার লোভে, স্বার্থপরতায়, উগ্র আধুনিকতায়। এই কি তার চেতনা? ভাবো একবার, তোমরাও নিশ্চয়ই এটা নিয়ে অনেক ভেবেছ। তো আমার বন্ধুদের আমি অনেক ভালোবাসা জানালাম, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের সমস্ত সারা বছরের শুভকামনা আমি জানালাম। আবার কবে আসবো তো আমি জানি না, কারণ একদিন এসে আমি তখন ভাবলাম আজকে আমি বেশ কিছু আমার বক্তব্য লিখে যাব। সেই জন্য তোমাদের কাছে আমার আশা এবং ভালো লাগা, ভালোবাসা সবটাই তোমাদের। ভালো না লাগা যেগুলো, সেগুলোও শেয়ার করলাম, ভালো লাগাগুলোও শেয়ার করলাম, ভালো না লাগাও শেয়ার করলাম। আমার সকল বন্ধুদের আমি আমার অনেক ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে গেলাম। সবাই খুব ভালো থেকো, সতর্ক থেকো, আর সন্তানদের আঁকলে রেখো, সন্তানদের ভালোবেসো। আমাদের যা কিছুই আমাদের মধ্যে হোক না কেন, আজকে যদি আমার স্বামী আমার সাথে, যদি আমি আমার স্বামীর সাথে রিলেশন ভালো না থাকতো, তাকে ফেলে আমি যেতাম, তাহলে কি আমি বাচ্চাটাকে কষ্ট দিতাম? বলো, দিতে পারতাম? সে তো কোনো অপরাধ করেনি, তাই না? স্বামী স্ত্রীর কি হলো তাতে কিছু যায় আসে না। হতেই পারে একজনের হয়তো অনেক দিন পর তার ভাল লাগছে না, লাগতে নাই পারে, বেরিয়ে গেল একে অপরকে ছেড়ে। কিন্তু সেখানে তার মানে এই নয় যে সে বিরাট শত্রু হয়ে গেল। এত শত্রুতা কিসের ভাই? এত শত্রুতা, এত শত্রুতা কারোর সাথে কারোর কিছু থাকা উচিত না। কেউ শত্রু না। আমরা যদি এটা মনে ভাবি না যে আমরা কেউ কারোর শত্রু নয়, কারোর ক্ষতি করব না, কারোর সর্বনাশ করব না, কারোর অমঙ্গল করব না, দেখবে কি সুন্দর। আজকে স্বামী বিবেকানন্দের দিন, জন্মদিনের দিন, এই কথাটাই বলবো, সবাই সবার মঙ্গল চিন্তা করে এগিয়ে চলো, কারোর ক্ষতি করো না। সেই ক্ষতিটা তোমার ওপরে সবার আগে এসে পড়বে। কারণ জীবন এইটাই আয়না, এটা লাইফটাই আমাদের একটা আয়না, জানো তো? যেভাবে আমরা তাকে দেখব সে ঠিক সেইভাবে আমাদের ফেরত দেবে। সবাই ভালো থেকো, টাটা, বাই।